আমি একটা কথা বলি, কিছুদিন আগের কথা বলছি। আমার নিজের পেজ, মানে আমার নিজের প্রোফাইল কি করা হয়েছে, হ্যাক করা হয়নি। হ্যাক করা যদি হতো তাহলে আমি ওটাকে আবার হ্যাক করতে পারতাম, কারণ হ্যাক করা জিনিস আরেকবার হ্যাক করা যায়। ধরো আমার কাছ থেকে কেউ হ্যাক করে নিয়ে গেছে, আমি কি করতে পারতাম, আরেকবার হ্যাক করে এটাকে ফেরত নিয়ে আসতে পারতাম। কিন্তু এটাকে যেটা করা হয়েছে, আইনি প্রসেসে গিয়ে বেআইনিভাবে অ্যাকাউন্টটাকে ডিসেবল করা হয়েছে। কে করেছে? মানুষ যখন আস্তে আস্তে বড় হবে তখন কি হবে, শত্রু হয় না, তার কি হয়, বন্ধু হয়। কোন বন্ধু? যারা কম্পিটিশনে থাকতে চায়, তাই না? তাহলে আপনি আজকে হয়তো আপনাকে কেউ চেনে না বা জানে না, আপনি যখন আস্তে আস্তে বড় হতে থাকবেন তখন আপনাকে চিনতে শুরু করবে না মানুষ? যখন চিনতে শুরু করবে তখন আপনার পিছনে কি, ওই যে বন্ধু তারা আসবে বিনা দাওয়াতে, তাই না? তো তাদের থেকে নিজেদেরকে তো সেফ রাখতে হবে। আমি যথেষ্ট সেফটি এবং সিকিউরিটি যা আছে আমি মেনটেন করে চলি, তারপরেও তো 1% চান্স তো থাকতেই পারে, রাইট? কারণ আমরা জানি সোশ্যাল মিডিয়া কোনো কিছুই হচ্ছে আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নেই, রাইট? নিজেদের নিয়ন্ত্রণে থাকে শুধুমাত্র ওয়েবসাইট, অন্য কিছু না। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটকে যথেষ্ট সিকিউর করতে পারি, কিন্তু সোশ্যাল মিডিয়াকে করতে পারবো না। তাহলে আমার আইডিটা কিন্তু ওরা কী করেছে, বিভিন্ন ফেক ডকুমেন্টস দিয়ে ডিসেবল করে দিয়েছে। এবং কে করেছে এটাও বের করা গেছে। এই স্ক্রিনটা যদি না থাকতো, কমিউনিটি যদি না থাকতো, তাহলে কি এটা বের করা পসিবল হতো কে করেছে? ফাইন, যখন কে করেছে বুঝলাম, এবার একে আর কিছু করা হয়নি, এবার আমাকে এটা রিটার্ন নিয়ে আসতে হবে। দেন কিন্তু পরবর্তীতে আবার ব্যাক আনা হয়েছে। তাহলে যেই আইডিটা ডিসেবল করার পরে একজন ব্যক্তিকে খুঁজে বের করা হয়েছে, একটা হয়তোবা @ দিয়ে একটা নাম দেখতে পাচ্ছেন, রাইট? এই ব্যক্তিটা হচ্ছে এটাকে ডিসেবল করেছিল, তাকে খুঁজে বের করার পর বলা হয়েছিল, ওকে ফাইন, আমি তোমাকে, কেউ তো তোমাকে টাকা দিয়েই করিয়েছে, আমি তোমাকে টাকা দিয়ে এটাকে ব্যাক নিয়ে আসবো, যে যা দিয়েছে তার থেকে আমি তোমাকে আরও 2 গুণ 3 গুণ বেশি দিব। সে আমাকে একটা কথা বলেছে, ভাই এটা তো আমি ডিসেবল করছি, এই জীবন এটা ফেরত আসবে না। কারণ ও তো করছে, ও তো জানে কী দিয়ে করছে। বলছে আমি যে ডকুমেন্ট দিয়ে করেছি এটা কি আর কোনো দিন ফেরত আসার কোনো চান্স নাই। তো আমি চিন্তা করলাম, আচ্ছা ফেরত, একটু মনও খারাপ হয়েছে, কারণ আমার জীবনের প্রথম আইডি হচ্ছে আমার এটা। সো আমি এটার পিছনে অনেক বেশি ইনভেস্ট করিনি। তখন আমি একজন ইনস্ট্রাক্টর, আমার তো স্টুডেন্ট আছে, রাইট? আমার তো কমিউনিটি আছে। আমার স্টুডেন্টরা খেপে গেছে, স্যার ওর যে কয়দিন আমার যে কয়দিন লাগে। এবং ওরা আমার আইডির উদ্ধার অভিযানে নেমে গেছে। শেষমেশ ওরা এই আইডিটাকে ব্যাক করে নিয়ে আসছে। আমি অলওয়েজ আমার স্টুডেন্টের প্রতি অনেক বেশি প্রাউড ফিল করি। আমি 4 বছর ধরে টিচিং প্রফেশনে আছি। আমার কাছে ফিল হয় এরকম, নিশ্চয়ই হয়তো জীবনে খুব ভালো কাজ করেছিলাম বিধায় হয়তো সৃষ্টিকর্তা আমাকে টিচিং প্রফেশনে নিয়ে আসছেন, যেখানে আমি স্টুডেন্টদের অনেক ভালোবাসা পাই। তার রেজাল্ট হচ্ছে, যখনই কোনো একটা প্রবলেমের মধ্যে পড়ি, কোনো কিছু সহজে পড়ি না, তখন স্টুডেন্টরা আমার সাথে দাঁড়িয়ে যায় যে স্যার আমরা আছি, টেনশনের কোনো কারণ নেই। তো এরা, আমি বলছি যে দরকার নাই, গ্যাঞ্জামের দরকার নেই, গেছে যাক, স্যার দেখে নি ওর কয়দিন লাগে। ওরা কিন্তু এটাকে ব্যাক করে আবার নিয়ে আসছে। তার মানে কি দাঁড়ালো, ও বাংলাদেশের হচ্ছে মাফিয়া গ্রুপের সাথে জড়িত, যেই ব্যক্তি করেছে ওরা চেনে ওদেরকে, কিন্তু এর থেকে ওদের স্কিলটা কি কম ছিল? না, কিন্তু ওদের স্কিল ছিল বিধায়, ওর স্কিল হয়েছে বিধায় এটা রিটার্ন আনা সম্ভব হয়েছে। তার মানে কি আমাদের স্কিল কত ইম্পর্টেন্ট বুঝতে পারছি, আমাদের বিজনেসের ক্ষেত্রে কত ইম্পর্টেন্ট। আমার আইডিতে তেমন কিছুই কিন্তু নাই, অল্প কয়েকটা ফ্রেন্ড আছে, দরকার তো ছিল না, কিন্তু এই আইডি দিয়ে আমার পেজ থেকে শুরু করে সব কিছু একটা দ্বারা নিয়ন্ত্রিত হতো। যিনি করিয়েছেন সে বুঝেছে এইটাকে যদি নষ্ট করা যায় তাহলে কি করা যাবে, তা সব কিছু একদম ধ্বংস হয়ে যাবে না। কারণ কি এটার সাথে আমার সমস্ত বিজনেস পেজ লিঙ্ক করা ছিল, আমাদের প্রোফাইল দিয়ে তো আমরা সব কিছু কানেক্ট করি, রাইট? সো ওই পেজ করতে গেলে তো অনেকগুলো করতে হবে। তো আমার গোড়া যদি আমি কেটে দিই তাহলে কী হবে, গাছই তো মরে যাবে। তো গোড়ার কাটতে পারিনি ভালো করে, গোড়া কাটার আগে গোড়াটাকে বাঁচানো হয়েছে। এই জন্য আপনাদেরকে বলা হচ্ছে, আপনারা বিজনেস করবেন ফাইন, আগে স্কিল হন, তারপরে নামেন। আপনি নামার পরে যদি স্কিল হন তা তো ধ্বংস হয়েই যাবে, কিভাবে বাঁচাবেন, তাই না? ওকে, আমি আবার একটু ব্যাকে আসি। সো লাস্টে একটা কথা ছিল, এ গুড মাদার ফর নেক্সট জেনারেশন। আজকের মায়েরা আগামী দিনের সন্তানদের জন্য যা করতে পারবে তা কল্পনারও বাইরে। আমাদের মায়েরা, যদি আমরা একটু পিছনের দিকে যাই, আমাদের মায়েদের ইচ্ছা ছিল কি ডক্টর, ইঞ্জিনিয়ার, অনেক কিছু বানাবে, রাইট? তারা সর্বোচ্চ আমাদের পিছনে হয়তো অর্থ খরচ করেছে, হয়তো আমাদেরকে বলেছে বারবার, কিন্তু আমাদের কি সেই জায়গাটা নিয়ে যেতে পেরেছে?
আমরা আমাদের চেষ্টা বা পারিপার্শ্বিক পরিবেশের কারণে আমরা যেতে পেরেছি, তাই না? কিন্তু এখনকার জেনারেশন কিন্তু একটু ডিফারেন্ট। যদি নারী উদ্যোক্তা যদি তৈরি হয়, ফ্রিল্যান্সার যদি তৈরি হয়, এন্টারপ্রেনার বা ব্যবসায়ী যদি তৈরি হয়, তাহলে আগামী জেনারেশনের জন্য কিন্তু এটা অনেক বেশি আমি মনে করি আশীর্বাদ। কারণ কি, আমাদের মায়েরা সবাই হচ্ছে স্কিল, আমাদের বোনেরা সবাই হচ্ছে স্কিল। ওকে, সো আসেন আমরা সামনের দিকে আগাই। ফ্রিল্যান্সিংয়ে কেন ফ্রিল্যান্সিং আসলে করা উচিত, অনেকের মধ্যে একটা প্রশ্ন হয়তো ঘুরপাক খাচ্ছে যে ফ্রিল্যান্সিং আসলে কেন করব। প্রথমে হচ্ছে একটা কর্মসংস্থান তৈরি হয়। আমাদের দেশে বেকারের সংখ্যা বেশি নাকি শিক্ষিত বেকারের সংখ্যা বেশি? শিক্ষিত বেকারের সংখ্যা কেন বেশি? কেন? আপনারা শিখেছেন, ভার্সিটিতে পড়েছেন, বড় সার্টিফিকেট আছেন আপনার। ভার্সিটিতে পড়তে কত টাকা খরচ হয়? স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত যেতে প্রাইভেট এবং গভর্নমেন্ট যদি আমি বলি কত টাকা খরচ হতে পারে, কারো আইডিয়া আছে? একটু কম বলেন না। কত? আরো কম বলেন। অ্যাটলিস্ট 10 লাখ টাকা খরচ হবে না? এতে কোনো সন্দেহ আছে? 10 লাখ টাকা খরচ করে আপনি সার্টিফিকেট পেয়েছেন। আচ্ছা বলেন তো, ওই সার্টিফিকেট দিয়ে কী করবেন? চাকরি করবেন? কে বসে আছে আপনার জন্য চাকরি নিয়ে? এই সার্টিফিকেটের ভ্যালুটা কোথায়? মানে আমার একটা কোশ্চেন মনের মধ্যে জাগে যে আসলে সার্টিফিকেটের জন্যই তো আমরা আসলে দৌড়াদৌড়ি করছি, তো এই সার্টিফিকেটের ভ্যালুটা আসলে কোন জায়গাটাতে আছে? এক জায়গায় বিয়ে করতে গেলে লাগে। ছেলে বা মেয়ে কি পাস? হ্যাঁ, এটা পাস, এই যে সার্টিফিকেট আছে। জবের জন্য চাই কি? স্কিল চায় না? অনেক আগে হচ্ছে সার্টিফিকেট চাইতো আমাদের কাছে, এখন কি চায়? আপনি স্কিল কিনা, আপনার পোর্টফোলিও আছে কিনা, প্রোফাইল আছে কিনা, আপনার ব্যাকগ্রাউন্ড কি, এটা চাচ্ছে না। তাহলে সার্টিফিকেটের জন্য আপনি 10 লক্ষ টাকা খরচ করতে পারলেন এত বছর বসে, আপনি এটা সামান্য স্কিলের জন্য কিছু টাকা খরচ করতে পারছেন না। অথচ আপনি দাবি করছেন আপনি স্মার্ট হবেন। কিভাবে স্মার্ট হবেন? আপনার মাথায় এই বুদ্ধিটা কাজ করছে না যে আমি এত টাকা পড়াশুনোর জন্য খরচ করেছি, কেন? আমাদের মূল উদ্দেশ্য কি থাকবে? ইনকামের জন্যই তো, আমরা আয়ের জন্যই তো পড়াশোনা করতেছি অলরেডি, রাইট? তাহলে ইনকাম পর্যন্ত টাচ করতে পারতেছি না, কেন আপনি স্কিল হচ্ছেন না? স্কিল হতে কত টাকা খরচ করতে হবে বলেন তো? আমার কথা বলছি, এই যে আমি সামনে আপনাদের আছি, 2012 সাল থেকে 2012 সাল পর্যন্তই আমি আমার স্কিলের পিছনে ব্যয় করেছিলাম 4 থেকে 5 হাজার টাকা, এবং ওইখানে আমি স্কিল শিখতে পারি নাই কিছু। এবং ওই সময় ইন্টারনেটে এত বেশি রিসোর্স ছিল, আপনারা তো অনেকে ইন্টারনেট ব্যবহার করেছেন 2012 সাল 13 সাল, অনেক কিছু ছিল ইন্টারনেটে না, ইউটিউব ছিল, এত কিছু দেখতে পেয়েছেন। একটু রিসার্চ করে দেখবেন যে ইউটিউবে এত কোনো ভিডিও রিসোর্স ছিল কিনা, গুগলে ছিল কিনা, ছিল না। কিন্তু আমি ওই জায়গা থেকে আজকে যেই জায়গায় এসছি তা হচ্ছে নিজের ইচ্ছায় এসছি। এখন প্রতিষ্ঠানে তো অভাব নেই বাংলাদেশে, রাইট? প্রতিষ্ঠানে যেমন অভাব নেই, মেন্টরের অভাব নেই, কিন্তু আপনাকে একজন স্যার বলে গিয়েছিলেন যে আপনি ভালো মতো শিখলেই হবে না, ভালো মতো শিখতে হবে, প্র্যাকটিসটা প্রপার ওয়েতে করতে হবে, রাইট? প্র্যাকটিস করলে আপনি পারফেক্ট হয়ে যাবেন, বিষয়টা এরকম না, আপনাকে প্রপার ওয়েতে করতে হবে। তাহলে আপনাকে এটাও জানতে পারতে হবে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, বাংলাদেশে অনেক ইনস্ট্রাক্টর আছে, আপনি কোথায় যাবেন? আপনি তো সমুদ্রের মধ্যে পড়ে যান, যা কুল কিনারা কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না। আপনার ক্যারিয়ারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা মেন্টর। আচ্ছা, আমি যদি একটা কথা বলি, ইএসবিডিকে চেনে না এখানে এমন তো কেউ নাই, রাইট? বগুড়ায় চেনে না এমন কেউ আছে? বগুড়ায় ইএসবিডিকে চেনে না এখন? আচ্ছা, এই ইএসবিডিতে আপনারা যে আছেন, এখানে একজন মেন্টর তো আছেন যে আপনাদেরকে গাইড দিচ্ছে, রাইট? কারো না কারো ব্রেন থেকে তো কিছু না কিছু বের হচ্ছে, কেউ না কেউ স্বপ্ন তো দেখছে, সেই স্বপ্ন তো ট্রান্সফরমেশন করছে। তার মানে কি, একজন মেইন লিডার তো আছে। তাহলে আপনার ক্যারিয়ারের জন্য একটা লিডার ম্যান্ডেটরি, আপনার স্কিলের জন্য একটা লিডার ম্যান্ডেটরি। প্রতিষ্ঠান যাই হোক, যিনি শেখাচ্ছেন সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। কারণ কি, উনি আপনাকে হাত ধরে আপনার ওই ক্যারিয়ার পর্যন্ত নিয়ে আপনাকে রেখে আসবেন। এই যাত্রাটা এত সহজ না, ওই যাত্রাটায় আপনি কখনোই একা সফল হতে পারবেন না, আপনার কাকে লাগবে? ওই মেন্টরের হাতটা লাগবেই।
আমি আমার এই টিচিং প্রফেশনে 4 বছরের মধ্যে যারা ছেড়ে চলে গেছে তারা যা ছিল তাই আছে, কিন্তু যারা হাতটা ধরে আঁকড়ে আছে তারা যা ছিল তা আজকে নেই, তারা আমাকেও টপকিয়ে যাচ্ছে। কারণ কি, ওদেরকে আমি কমিটমেন্ট করেছি যে সৃষ্টিকর্তা যদি আমাকে সুস্থ রাখে, তোমার ক্যারিয়ারের জন্য তোমাকে চিন্তা করতে হবে না। তোমার মা বাবা অনেক চিন্তা করছে, এখন চিন্তা হচ্ছে আমার। তুমি যদি ডিটারমিনেশন তোমার থাকে, চাওয়া যদি থাকে যে আমি হ্যাঁ স্যার জীবনে কিছু একটা করতে চাই, এইটুকুই দরকার, বেশি কিছু দরকার নেই তো। যে আমি শেষ পর্যন্ত দেখতে চাই, তাহলে তোমার পক্ষে অনেক কিছু করা সম্ভব। জাস্ট ওয়েট করতে হবে তোমাকে, এখানে হতাশ হওয়া যাবে না। আজকে গাছ লাগালে কি কালকে আমি ফল খেতে পারবো? কি করতে হবে? শুধু ওয়েট করবেন, পরিচর্যা করবেন না? পরিচর্যা করতে হবে, নার্সিং করতে হবে, রাইট? তাহলে আমি গাছ লাগিয়ে যেমন ফল খেতে পারবো না, পরিচর্যা করতে হবে এবং আমাকে অপেক্ষাও করতে হবে। ঠিক সেমভাবে আপনার স্কিলে পরিচর্যা করতে হবে, পাশাপাশি কি ধৈর্য ধরে থাকতে হবে। গাছ হয়তো আজকে ফল দেয়নি, কালকে দেয়নি, পরশু দেয়নি, আপনাকে ওয়েট করতে হবে, সে ফল ঠিকই দিবে। যদি আপনি বিশ্বাস আপনার মধ্যে থাকে যে আমি এটাকে যত্ন নিয়েছি, ও আমাকে ফল দিবেই দিবে, কিন্তু কাটা যাবে না। যদি আপনি কাটতে যান, হয়তো সে পরের বছরই ফলটা দিত। তাই আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। ওকে, তারপরে আসেন বেকারত্ব দূরীকরণের কথা যদি বলি। আমরা ডিজিটাল মার্কেটিং শিখে বা ফ্রিল্যান্সিং সেক্টরে এসে আমরা যেমন হচ্ছে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারবো, ঠিক তেমনইভাবে হচ্ছে কি বেকারত্ব দূর করতে পারবো, ঠিক তেমনভাবে হচ্ছে বৈদেশিক মুদ্রা আয় করতে পারবো। এখানে বেনিফিট আছে, কিন্তু কোনো লস নাই।